তারপরে শিখছিলাম দেয়ার শিখছিলাম, ইট শিখছিলাম, তারপরে লেট অ্যালোন শিখছিলাম, এরপরে শিখছিলাম উড রেদার, না উড রেদার, হ্যাড বেটার, হ্যাড বেটার। আর কি কি শিখছিলাম? বি বর্ন বা ওয়াজ বর্ন, এটা মনে হয় শেখা হয়নি। 1 2 3 4 5 এই করে শিখছিলাম। আচ্ছা, আজকে আমরা নতুন করে যে শব্দগুলো শিখব সেটা হচ্ছে, স্যার, গতকাল হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু এগুলো এটাও পড়ানো হয়েছিল। ও আচ্ছা তাই না, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু। স্যার গতকাল কি ক্লাস হয়েছিল নাকি? গতদিন বলতে এর আগের দিন, গতদিনের আগের দিন। হ্যাঁ, ও, গতদিন না, একদিন পর পর করছি তো সেটা আর কি। তাহলে আজকে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু, ইউজ টু, ইন অর্ডার টু, ইন অর্ডার টু এই কটা শিখছিলাম। তারপরে হাউ টু। তাহলে এই শব্দগুলো আমাদের শিখা হয়েছে। এখানে কারো কোনো কোশ্চেন আছে কি, মানে তোমরা বুঝতে পারো নাই বা কোনো রুল ডিসকাস করা দরকার থাকলে তোমরা আমাকে কোশ্চেন করতে পারো, যে যার সমস্যা সে করবে। উম, তোমরা কোশ্চেন করতে পারো যার যেখানে সমস্যা, তাহলে স্যার কোশ্চেন এই যে লাস্টে অর্ডার করা হাউ টু, এটা এটা একবার একটু রিপিট করেন। এটা একটু হাউ, সমস্যা আছে আমার। আচ্ছা হাউ টু, হাউ টু, অর্ডার টু, এই যেটা আচ্ছা দুইটা, ইন অর্ডার টু যে। ওকে। হাউ টু শব্দের অর্থ হলো কিভাবে। যেমন আমরা যখন সাইকেল চালাই, সাইকেল কিন্তু আমরা অন্যের মাধ্যমে শিখি, নিজে শিখতে পারি না। তো নিজে নিজে যেটা অন্যের মাধ্যমে শিখতে হয়, প্রশিক্ষণ দরকার হয়, সেক্ষেত্রে আমরা হাউ টু শব্দ ব্যবহার করব। যেমন আই নো, আমি জানি কিভাবে সাইকেল চালাতে হয়। সাইকেল নিজে শিখি না, আরেকজনের মাধ্যমে শিখি। তাহলে লিখতে হবে আই নো হাউ টু ড্রাইভ, হাউ টু ড্রাইভ এ বাইক বা বাইসাইকেল বা বাইকই লিখি। এই যে আমি লিখলাম হাউ টু ড্রাইভ এ মোটর বাইক বা বাইক, এই হাউ টু ব্যবহার হলো। হাউ টুর পর অবশ্যই একটা ভার্ব বসবে, সেটা ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকবে। তাহলে আমাদের যে গ্যাপটা থাকবে হাউ টু, এইখানে থাকবে গ্যাপ। তাহলে কি দাঁড়াইলো? তাহলে আই নো হাউ টু ড্রাইভ এ বাইক, আমি জানি কিভাবে একটি বাইক চালাতে হয়। অথবা আমি সাঁতার কিভাবে জানি, বা হি নোস হাউ টু সুইম, হি নোজ হাউ টু সুইম, সে জানে কিভাবে সাঁতার কাটতে হয়, সাঁতার শিখতে হয়। তাহলে এই যে সাঁতার শিখতে হয়, এইখানে আমাদের গ্যাপ থাকবে। হি নোজ হাউ টু সুইম, সে কীভাবে সাঁতার কাটতে হয়। তাহলে হি নোজ হাউ টু ড্রাইভ এ কার, সে কীভাবে একটি গাড়ি চালাতে হয় জানে। তাহলে এই হাউ টু, আমি জানি কিভাবে কাজটি করতে হয়। যেমন দে নো হাউ টু ডু দ্য ওয়ার্ক, দে নো হাউ টু ডু দ্য ওয়ার্ক। এখন দেখো এখানে এই যে হাউ টু লিখলাম, হাউ টুর পরে যে ভার্ব বসাচ্ছি, সেই ভার্বটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, মানে বি ওয়ান ফর্ম থাকতে হবে অবশ্যই। তাহলে এইখানে আমি হাউ টু যদি উঠিয়ে দেই, তাহলে আমার এখানে বসবে একটা গ্যাপ। তাহলে হাউ টু ওয়ার্ক, তারা জানে কিভাবে কাজটি করতে হয়। তাহলে আমি বুঝবো কিভাবে, শূন্যস্থান পরে একটা বিয়ন থাকবে, শূন্যস্থানের পরে বিয়ন থাকবে, বিয়ন থাকবে, কিভাবে করা হয় বুঝাইলে আমরা হাউ টু ব্যবহার করব। আর ইন অর্ডার টু কখন ব্যবহার করব? ইন অর্ডার টু হচ্ছে উদ্দেশ্যে বা তে। যেমন উই গো টু
উই গো টু কলেজ ইন অর্ডার টু লার্ন। আমরা কলেজে যাই শিখতে, তো কলেজে যে শিখতে যাই বা ইন অর্ডার টু রিড পড়তে যাই, তাহলে উই গো টু কলেজ, আমরা কলেজে যাই। এই যে ইন অর্ডার টু মানে কোনো উদ্দেশ্য বুঝাইলে বা তে বুঝাইলে আমরা ইন অর্ডার টু ব্যবহার করব। তাহলে ইন অর্ডার টু লার্ন শিখতে যাই, অথবা মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট, আমার বাবা বাজারে গেলেন কি করতে, কিনতে গেলেন। তাহলে তখন আমার উদ্দেশ্য, বাবার উদ্দেশ্য যে কিনা, তাই আমি এখানে লিখবো ইন অর্ডার টু বাই, কিনতে গেলেন কি, সাম থিংস, কিছু জিনিস কিনতে গেলেন, সাম থিংস কিছু জিনিস কিনতে গেলেন। এখন আমার বাবা যে কিনতে গেলেন, এই ইন অর্ডার টু এইখানে, আচ্ছা এই যে এইখানে ইন অর্ডার টু আমি বসাবো, এইখানে হবে আমাদের গ্যাপ, তাহলে গ্যাপে আমাদের লিখতে হবে ইন অর্ডার টু। তাহলে দেখো কোনো কিছু উদ্দেশ্য হলে ইন অর্ডার টু, আর কিভাবে যখন করা হবে তখন হবে হাউ টু। তাহলে আমাদের এইখানে হবে ইন অর্ডার টু, আমরা কলেজে যাই ইন অর্ডার টু লার্ন, মাই ফাদার ওয়েন্ট টু মার্কেট, আমার বাবা বাজারে গেলেন কিছু কিনতে। তাহলে কিছু কিনতে বা উদ্দেশ্যমূলক কাজ করতে গেলে ইন অর্ডার টু বসবে, আর ন্যাচারালি অন্য ক্ষেত্রে আমরা কিভাবে বুঝাইলে হাউ টু, আর ইউজ টু কখন অতীতের অভ্যাস বুঝাইলে, আর বাধ্যবাধকতা বুঝাইলে আমরা বুঝাবো হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে আমি নতুন শব্দ নিয়ে আগাই। আজকে আমরা আচ্ছা, ঠিক আছে স্যার। আজকে আমরা যা শিখবো সেটা হচ্ছে অ্যাজ ইফ এবং অ্যাজ ইফ এই শব্দ শিখবো। আমার শব্দকে একটু, আমার লেখাকে একটু বড় করতে হবে না, তোমরা বুঝতে পারো? না স্যার, ঠিক আছে, এমনি ঠিক আছে। স্যার আর একটু বড় করেন। আর একটু বড় করবো না আজকে, আর কত জি বড় স্যার। লাগবে? আরো বড় করবো। স্যার ঠিক আছে। আচ্ছা দেখো, অ্যাজ ইফ, আমাদের অ্যাজ ইফ অর্থ হচ্ছে যেন, আরেকটা শব্দ যেন অ্যাজ দো। অ্যাজ ইফ অর্থ যেন, অ্যাজ দো অর্থ যেন। এখন এই যে শব্দ দুটোর অর্থ হচ্ছে যেন, আমরা কখন ব্যবহার করব? এজ ইফ অ্যাজ দো শব্দটা বসবে মাঝে, সেন্টেন্সের মাঝে, সেন্টেন্সের দুইটা অংশ থাকবে, দুইটা অংশের মাঝে বসবে, এবং এর অর্থ হচ্ছে যেন। এই বসার সময় একটা রুল ফলো করবে, যদি সাবজেক্টের পরে যদি প্রথম অংশে বি ওয়ান থাকে, পরের অংশে গিয়ে হবে সাবজেক্ট বি টু, হবে। তার মানে বি ওয়ান মানে বারের প্রেজেন্ট ফর্ম যদি হয়, পরের অংশ হবে বারের পাস্ট ফর্ম। আচ্ছা, প্রথম অংশে যদি সাবজেক্ট বি টু থাকে, তাহলে পরের অংশে কি হবে? সাবজেক্ট হ্যাড বি থ্রি হবে, হ্যাড বি থ্রি মানে বার পাস্ট পার্টিসিপল। এখন এইখানে একটু কথা আছে, যখন সাবজেক্ট বি টু হয়, এখানে প্রায় সময় আমরা ওয়ার শব্দ দেখতে পাবো, ওয়ার। তাহলে সাবজেক্ট বি ওয়ান যখন থাকবে, পরের অংশ হবে সাবজেক্ট বি টুর স্থলে ওয়ার বসতে পারে। আবার যদি সাবজেক্ট বি টু থাকে প্রথম অংশে, পরের অংশ হবে সাবজেক্ট হ্যাড বি থ্রি। তাহলে অ্যাজ ইফ কোথায় বসবে? এই যে আমাদের একটা গ্যাপ, আমি এখানে ড্যাশ দিলাম, এই ড্যাশের জায়গায় হবে আমাদের অ্যাজ ইফ অথবা অ্যাজ দো। তাহলে আমরা দেখলাম অ্যাজ ইফ অ্যাজ দো অর্থ হচ্ছে যেন, সাবজেক্ট বি টু
যদি থাকে তবে সাবজেক্ট হ্যাড বি থ্রি হবে, এবং সাবজেক্ট যদি বি ওয়ান হয় সাবজেক্ট বি টু হবে, তার মানে বাড়বে। যদি আমরা একটা উদাহরণ দেই তাহলে ক্লিয়ার হবে। যেমন দি গার্ল এক্স, বালিকাটি অভিনয় করে, তাহলে এখানে হবে আমার অ্যাজ ইফ অর্থ যেন। তাহলে সে এমন অভিনয় করে যেন সে একজন রানী, তাহলে শি ওয়ার এ কুইন। শি ওয়ার এ কুইন, বালিকাটি এমন অভিনয় করে যেন সে একজন রানী। আসলে সে রানী নয়, সে তার অভিনয়টা রানীর মতো। এই যে এইখানে আমি বসাইলাম ওয়ার, তার মানে বি টুর জায়গায় ওয়ার বসলাম। আমাদের বি ওয়ান কোনটা? এক্স, তাহলে বি টু কোনটা? ওয়ার। এখন তোমার কোশ্চেন দেবো, স্যার সি তো একজন, সির সঙ্গে তো ওয়াজ বসে, তাহলে ওয়ার কেন বসলো? যখন অবাস্তব কিছু বোঝানো হয় তখন এখানে ওয়ার দিয়া বোঝানো হয় অবাস্তব। সে কিন্তু সত্যিকার অর্থে রানী নয়। যেহেতু সে রানী নয়, অভিনয় করছে রানীর মতো, কথা বলছে রানীর মতো, তাই সেটা বোঝানোর জন্য সির সঙ্গে আমরা বহুবচন ওয়ার ব্যবহার করা হয়। সাধারণত ইংলিশে ওয়ার ব্যবহার করা হয় অবাস্তব বোঝাতে গিয়ে। তো সেক্ষেত্রে দি গার্ল এক্স অ্যাজ ইফ শি ওয়ার এ কুইন, তাহলে আমাদের গ্যাপটা কোথায় থাকবে? গ্যাপটা থাকবে এইখানে, শি ওয়ার এ কুইন। এখন যদি আমি যদি এইভাবে লিখি, দি ম্যান talked as though he knew everything. he knew everything, সে সব কিছু জানতো। সত্যিকার অর্থে দি ম্যান টকড, লোকটি এমনভাবে কথা বললো যেন সবকিছু জানতো। আসলে সে সবকিছু জানে না, সে এমন কথা বলছে যেন জানে, কিন্তু সে জানে না। তাহলে এই ক্ষেত্রে আমরা বসাইলাম বি টু। আমাদের এখানে একটু ভুল হয়েছে, আমি বলছিলাম টকড কিন্তু আমার এখানে লিখছি নিউ, তার মানে এই আমাদের উত্তরটা ভুল। তাহলে আমাদের এখানে কি থাকতে হবে? হ্যাড নোন। তো সঠিক উত্তর হবে হ্যাড নোন হবে। তাহলে দি ম্যান টক, এই টকটা হচ্ছে আমাদের বি টু, আর এই জায়গায় হচ্ছে আমাদের হ্যাড বি থ্রি, হ্যাড নোন। দি ম্যান টকড, লোকটি এমনভাবে কথা বললো যেন সে সবকিছু জানতো, আসলে সে জানে না। তাহলে আমাদের গ্যাপ কোথায় থাকবে? গ্যাপ থাকবে এইখানে। তাহলে এই হচ্ছে আমাদের গ্যাপ। দি ম্যান টকড, লোকটি কথা বললো যেন সে সবকিছু জানতো, আসলে সে জানে না। এই হচ্ছে আমাদের অ্যাজ ইফ অ্যাজ দোর ব্যবহার। এটা আমরা প্রত্যেকটা শূন্যস্থানে একটা করে পাবোই। আমাদের এখানে যে শব্দগুলো ব্যবহার করছি অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, যে কোনো একটা অবশ্যই থাকবে প্রত্যেকটা শূন্যস্থানে। এরপরে আমরা আজকে শিখব পরবর্তী সময় অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? মাত্রই। অ্যাজ সুন অ্যাজ অর্থ কি? মাত্রই। কিন্তু অ্যাজ সুন অ্যাজ পসিবল এর অর্থ হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব। যখন শূন্যস্থানে দেখবা পসিবল তখন লিখবা অ্যাজ সুন অ্যাজ পসিবল, কিন্তু যদি পসিবল না থাকে তখন আমাদের অর্থটা হবে মাত্রই। তাহলে সেক্ষেত্রে আমাদের একটা রুল ফলো করে চলতে হবে। সেটা কি? সেটা হচ্ছে একটু আগে আমরা শিখছিলাম, এই যে এখানে শিখছিলাম, এটা আমরা নিয়ে আসি। দেখো, সাবজেক্ট বি ওয়ান থাকলে সাবজেক্ট বি টু, অ্যাজ ইফ অ্যাজ দো শিখছিলাম, কিন্তু এখানে সেটা ব্যতিক্রম। এখানে হবে বি ওয়ান। যদি সাবজেক্ট বি ওয়ান থাকে তাহলে সাবজেক্ট বি ওয়ান, যদি সাবজেক্ট বি টু থাকে তাহলে এইখানে হবে ভিন্ন। তাহলে কি হবে? সাবজেক্ট বি টু। তার মানে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে বিষয়টা একটু ব্যতিক্রম। সেটা কি? বি ওয়ান থাকলে হবে বি ওয়ান, বি টু থাকলে হবে বি টু, মানে দুইটা পাশে একই টেন্স থাকবে। কিন্তু এখানে অ্যাজ সুন অ্যাজ যে শব্দটা আছে এটা সেন্টেন্সের প্রথমও বসতে পারে, মাঝও বসতে পারে, মানে গ্যাপ মাঝও থাকতে পারে, প্রথমও থাকতে পারে। তাহলে আমি একটা উদাহরণ যদি দেই তাহলে আমাদের কাছে ক্লিয়ার হবে। যেমন অ্যাজ সুন
মাই ফাদার কেম, এখন এখানে আমি B2 লিখছি, কেম, যেই মাত্র আমার বাবা আসলো, মানে আমার বাবা আসা মাত্রই আমি পড়তে বসলাম। আই স্যাট ডাউন, আমি বসলাম, স্যাট ডাউন টু রিড, আমার বাবা আসা মাত্রই আমি পড়তে বসলাম। এখন এইখানে দেখো অ্যাজ সুন অ্যাজ, এইটা হচ্ছে আমাদের প্রথমে বসলো সেন্টেন্সের, এই কেম হচ্ছে আমাদের ভার্বের B2 এবং এই সেটটা হচ্ছে ভার্বের B2। তাহলে ফাদারের পরে ফাদার হচ্ছে আমাদের সাবজেক্ট এবং কেম হচ্ছে আমাদের B2। তাহলে সাবজেক্ট B2, এখানে আই হচ্ছে আমাদের সাবজেক্ট, সেট হচ্ছে আমাদের ভার্বের B2। তাহলে সাবজেক্ট B2, এটা হচ্ছে আমাদের গঠন। তাহলে এই গঠনের সঙ্গে আমাদের মিলে গেছে, তাহলে এই জন্য আমরা বসালাম এখানে অ্যাজ সুন অ্যাজ, বাবা আসা মাত্রই আমি পড়তে বসলাম। তো এক্ষেত্রে আমি যদি এইভাবে লিখি সেটাও সঠিক হবে। কিভাবে? আই স্যাট ডাউন, দেখো কিভাবে লেখা যায়, এটা এভাবে লেখা যায়, আই স্যাট ডাউন টু রিড as soon as my father came, আমি পড়তে বসলাম যেই মাত্র আমার বাবা আসলেন। তাহলে as soon as আমি মাঝখানে বসাইতে পারি, প্রথমে বসাইতে পারি, তাহলে গ্যাপ কোথায় হবে? গ্যাপ হবে এইখানে। তাহলে এই সেন্টেন্সে গ্যাপ কোথায় হবে? as soon as, এইখানে। এইভাবে আমাদের গ্যাপ থাকবে as soon as অর্থ হচ্ছে মাত্রই, সাবজেক্ট B2, সাবজেক্ট B1, এইভাবে এই সূত্রটা ফলো করে থাকবে। আর অ্যাজ ইফের সূত্রটা একটু ভিন্ন। অ্যাজ ইফ মানে আছে সাবজেক্ট B1, সাবজেক্ট B2 জায়গায় ওয়ার বসতে পারে, আর সাবজেক্ট B2 থাকলে সাবজেক্ট হ্যাড B3 বসবে। এটা হচ্ছে আমাদের অ্যাজ ইফ, অ্যাজ দো এবং অ্যাজ সুন এজ এর ব্যবহার, দুইটা প্রায় পাশাপাশি একই রুল টাইপের। এবার আমরা যেটা দেখব WH ওয়ার্ড নিয়ে, আমাদের প্রায় শেষের দিকে শব্দ WH ওয়ার্ডগুলো আমরা দেখব। বেশি করে আমরা যে শব্দগুলো লিখব, হোয়াট ডাজ লুক লাইক, এরপরে আমরা শিখব হোয়াট ডাজ লুক লাইক, তাহলে দেখো হোয়াট ডাজ লুক লাইক, এটা আমরা এ নাম্বারে দিলাম। তারপরে আমাদের বি নাম্বারে আসবে হর্স লাইক, হর্স ইট লাইক ডেইং ইট, হর্স ইট লাইক। আচ্ছা, এরপরে আমাদের সি নাম্বারে দেব হোয়াট ইফ, আমাদের ডি নাম্বার হবে হর্স দ্য ম্যাটার। স্যার গ্রুপ বানানটা তো ভুল হয়েছিল, LOOK হবে না? ও হ্যাঁ, ওকে, ঠিক বলছো, LOOK। আবার হোয়াট ডাজ লুক লাইক, হ্যাঁ ঠিক আছে, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, এরপরে হোয়াটস দ্য ম্যাটার, বিষয়টা কি? এখন দেখো এখানে প্রত্যেকটা শব্দের প্রথমেই WH ওয়ার্ডের হট আছে, হোয়াট, এগুলার প্রায় ব্যবহার একই। আচ্ছা, আরেকটা শব্দ লিখে নিই, উড ইউ মাইন্ড, এখন দেখো এই জায়গায় সবগুলার শব্দ ব্যবহার করা হয় প্রশ্ন করার জন্য। তাহলে হোয়াট ডাজ লুক লাইক, হোয়াটস ইট লাইক, হোয়াট ইফ, হোয়াটস দ্য ম্যাটার, উড ইউ মাইন্ড, যেহেতু এটি প্রশ্ন করার জন্য ব্যবহার করা হয়, তাহলে একটা জিনিস কমন থাকবে এই সবগুলার জন্য, সেটা হচ্ছে এর গ্যাপগুলা প্রথমে থাকবে।
গ্যাপ থাকবে প্রথমে, তাহলে গ্যাপ প্রথমে থাকবে আর শেষে একটা প্রশ্নবোধক চিহ্ন থাকবে, মানে নোট অফ ইন্টারগেশন থাকবে। তাহলে প্রথমে গ্যাপ, শেষে প্রশ্নবোধক থাকলে এই 5টা শব্দ বসবে, নতুবা এই 5টার একটা তুমি বসাতে পারবে না। তো এগুলো বসানোর জন্য প্রথমেই তোমাকে টার্গেট করতে হবে প্রশ্নবোধক শব্দ আছে কিনা সেন্টেন্সে, থাকলে এগুলো বসাবে। এখন আমার কোশ্চেন হচ্ছে আমি কোনটা কোথায় বসাবো। যেহেতু প্রথমে প্রশ্নবোধক পেলাম, শূন্যস্থান পেলাম আর শেষে প্রশ্নবোধক পেলাম, তাহলে আমাদের কোনটা বসাবো। দেখো, হোয়াট ডাজ লুক লাইক এর অর্থ হচ্ছে কেমন দেখায়, এটা মনে রাখতে হবে, কেমন দেখায়। যদি আমি তাজমহলের দিকে তাকাই তাহলে আমাদের বলতে হবে তাজমহল কেমন দেখায়। যদি আমি ডাইনোসরের দিকে তাকাই তাহলে ডাইনোসর কেমন দেখায়। আচ্ছা, তাহলে কেমন দেখায় অর্থে যদি একটা গোলাপের দিকে তাকাই তাহলে গোলাপটি কেমন দেখায়। কিন্তু হটস ইট লাইকের অর্থ কি তাহলে, এবং হট ডাজ লুক লাইক বসানোর জন্য দুইটা শূন্যস্থান লাগবে। যেহেতু এখানে আমি দুইটা শব্দ বসালাম, এখানে একটা প্রথম অংশ দ্বিতীয় অংশ, দুইটা অংশ আছে। তো প্রথম অংশ হচ্ছে হট ডাজ, দ্বিতীয় অংশ হচ্ছে লুক লাইক। এই লুক লাইক দুইটা পার্টের জন্য দুইটা শূন্যস্থান লাগবে এই হট ডাজ লুক লাইক ব্যবহারের জন্য। তো যেখানে দুইটা শূন্যস্থান দেখবো সেখানে আমরা হট ডাজ লুক লাইক বসাবো, এবং কেমন দেখায় অর্থ প্রকাশ করলে। এবার যদি আমি হটস ইট লাইক বলি, এর অর্থ হলো কেমন। তাহলে ডাইনোসরের দিকে তাকাইলে ডাইনোসর কেমন না, ডাইনোসর কেমন দেখায়। যদি একজন মানুষের দিকে বলা হয় যে মানুষটি কেমন, তখন হবে হটস ইট লাইক, তখন ওটা কেমন দেখায় না, তার চারিত্রিক বৈশিষ্ট্য বা গুণাবলী। তুমি তোমার অফিসে বসের সম্পর্কে জানতে চাও, বসের চেহারা জানবে না, তাহলে বস কেমন, তার চারিত্রিক বৈশিষ্ট্য ভালো না মন্দ। এই ক্ষেত্রে আমরা ব্যবহার করব হটস ইট লাইক। তবে অনেক ক্ষেত্রে হটস ইট লাইক শূন্যস্থান বসবে প্রথমে। তো প্রথমে বসার পরে মাঝে 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 হটস ইট লাইকের পরে, এটা সবসময় থাকে না, বি1 প্লাস আইএনজি বসে, বি1 প্লাস আইএনজি থাকে। এটা মাঝে মাঝে থাকে, অনেক সময় থাকে, অনেক সময় থাকে না। তাহলে এটা মনে রাখবা, বি1 প্লাস আইএনজি। কিন্তু দেখো, উড ইউ মাইন্ড, এই যে একটা আমি শূন্যস্থান লিখলাম, এটার ক্ষেত্রে অবশ্যই কি থাকবে, বি1 প্লাস আইএনজি বসবে। তার মানে উড ইউ মাইন্ড যখন ব্যবহার করবা বি1 প্লাস আইএনজি থাকবে, কিন্তু হটস ইট লাইক এটার আইএনজি থাকতে পারে, নাও থাকতে পারে। কিন্তু উড ইউ মাইন্ড অর্থ কিছু মনে না করলে এখানে অবশ্যই আইএনজি থাকতে হবে বি1 এর সঙ্গে। তো শূন্যস্থানের পরে বি1 আইএনজি, তাহলে দুটা পেলাম, একটা হলো হটস ইট লাইক, একটা হলো উড ইউ মাইন্ড। তাহলে উড ইউ মাইন্ড দ্বারা কি বোঝাবে, কিছু মনে না করলে। মনে করো কিছু মনে না করলে চলুন চা খেয়ে আসি, কিছু মনে না করলে চলুন ঘুরে আসি, কিছু মনে না করলে আপনার জানালাটা একটু খুলুন, এই অর্থ প্রকাশ করবে। কিন্তু হটস ইট লাইক প্রকাশ করবে কেমন অর্থে। এখন প্রশ্ন হচ্ছে, হটস ইট লাইক মাঝে মাঝে দুইটা শূন্যস্থান দিয়ে আসে, যেমন ইটের জায়গায় শূন্যস্থান হতে পারে, তাহলে দুইটা গ্যাপ থাকবে। হট ডাজ লুক লাইক এবং হটস ইট লাইক প্রায় সময় আমরা দুইটা গ্যাপ দেখতে পাবো। আবার যদি একটা গ্যাপ দেখি তখন অনেক সময় আইএনজি থাকে। তো সেক্ষেত্রে হট ডাজ লুক লাইক কেমন দেখায়, হটস ইট লাইক কেমন, আর উড ইউ মাইন্ড কিছু মনে না করলে। উড ইউ মাইন্ডের পরে অবশ্যই বি1 প্লাস আইএনজি থাকবে, কিন্তু হটস ইট লাইকের আইএনজি থাকতে পারে, নাও থাকতে পারে। তারপরে আছে আমাদের হট ইফ, এটাও প্রথমে বসে, তবে এটা একটা শর্ত অবশ্যই পালন করে। সেটা কি, সাবজেক্ট, শূন্যস্থানের পরে যে গ্যাপ থাকতে পারে গ্যাপের পরে সাবজেক্টটা বসবে, তাহলে একটা সাবজেক্ট থাকবে এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন বসবে। তাহলে হোয়াট ইফ প্লাস সাবজেক্ট থাকবে। হোয়াট ইফের সূত্র কি, হোয়াট ইফ প্লাস কি থাকবে, সাবজেক্ট। এটা থাকলে, সাবজেক্ট থাকলে হোয়াট ইফ ব্যবহার করবে, নাহলে তুমি ব্যবহার করতে পারবে না। একমাত্র একটা ডাব্লিউএস ওয়ার্ড হোয়াট ইফ, যেটা সাবজেক্টের আগে বসছে, তাহলে সাবজেক্টটা আগে থাকতেছে, হোয়াট ইফ। হোয়াট ইফের অর্থ কি, তাহলে কি হবে, অবাস্তব বিষয়ে প্রশ্ন করা হয়। যেমন আমি যে রুমটাতে বসে আছি, যদি হঠাৎ বিল্ডিংটা ভেঙে যায় তাহলে কি হবে। আমরা 50 জন বাসে যাচ্ছি, যদি বাসটি অ্যাক্সিডেন্ট করে তাহলে কি হবে। মানে অবাস্তব বিষয়ে যখন কোশ্চেন করা হবে তখন হোয়াট ইফ ব্যবহার করা হয়। এবার আসি হোয়াট দ্য ম্যাটার, এর অর্থ শুধু জানলেই হবে, বিষয়টা কি, মানে ঘটনাটা কি, বিষয় কি বা ঘটনা কি, এটা জানলেই হবে হোয়াটস দ্য ম্যাটার। তাহলে এই হচ্ছে আমাদের প্রাথমিক কার্যক্রম এই ডাব্লিউএস ওয়ার্ডের। হ্যাঁ, তোমরা কি এতটুকু বুঝতে পারছো? কেউ একজন সাড়া দাও, কোশ্চেন থাকলে করতে পারো। জি স্যার, বুঝছি। আচ্ছা, তাহলে এইটা হচ্ছে আমাদের প্রাথমিক। আমরা এখন একটা এক্সারসাইজে চলে যাব। হ্যাঁ, স্যার এক্সারসাইজ।
স্যার স্যার জি, হ্যালো বলো। স্যার, একটু একটু উপরে যান স্যার, নিচে নিচে, নিচে সাইডে, হুম, নিচে নিচে নিচে, হ্যাঁ। এখানে ওনে আরো, স্যার যে আছে ওয়াটি প্লাস সাবজেক্ট, হ্যাঁ, স্যার ওয়াটি প্লাস সাবজেক্ট এরপরে স্যার কোনো ভার্ব থাকবে? এই সাবজেক্টের পরে ভার্ব থাকতে পারে, সমস্যা নাই, কিন্তু মানে সাবজেক্ট আগে ভার্ব থাকতে স্যার কি হবে। ফর্মে থাকতে পারে তাও? ভার্ব প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, যে কোনো টেন্সে হতে পারে, ও ওটা নিয়ে সমস্যা না। তুমি দেখবে যে সাবজেক্ট আচ্ছা। আছে কিনা, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেখবে, শেষে প্রশ্নবোধক চিহ্ন থাকবে, প্রথমে গ্যাপ থাকবে, আর গ্যাপের পরে সাবজেক্ট থাকবে, তখনই হট ইফ। ঠিক আছে, ঠিক আছে স্যার। আমরা এক্সারসাইজে চলে যাই। হ্যাঁ, এক্সারসাইজে চলে যাই একটু। সেটা হচ্ছে আমরা কিছু গ্যাপ নিয়ে আসি এখানে করার জন্য। আমরা একটু সমাধান করি। দেখো এখানে কিছু ইয়ে আছে, এইখানে দেখো দেয়ার আছে উপরে, হ্যাড বেটার আছে, হ্যাজ টু আছে, উড রেদার আছে, ইট আছে, ওয়াজ বন আছে, লেটন আছে। আমরা এই শব্দগুলো নিয়ে কাজ করব। তো এখন একটু খেয়াল করো, এখানে কাজ করার ক্ষেত্রে এই যে আমরা যদি প্রথমে তাকাই, এই যে এখানে দেখো ডি নম্বরে লেখা আছে ইংল্যান্ড, কি লেখা আছে দেখো তো? ইন ইংল্যান্ড। ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডে মানুষ কি করবে? জন্মগ্রহণ করবে না? আচ্ছা, হ্যাঁ ওয়াজ স্যার। বর্ন নিয়ে কি আমি আলোচনা করছিলাম তোমাদের সঙ্গে? ওয়াজ বর্ন বা বিবর্ন না স্যার, এটা না, না করা না হয় না। স্যার। করানো, হয় এটা নাই। আগে করে নি, দাঁড়াও, এটা আগে করে নি, এটা করা দরকার আগে। হ্যাঁ, ওয়াজ বর্ন বা বিবর্ন এটা আগে করে নি, এটা বাদ পড়ে গেছে। আচ্ছা, বিবর্ন অথবা ওয়াজ বর্ন। আচ্ছা, বিবর্ন বা ওয়াজ বর্ন অর্থাৎ জন্মগ্রহণ করা। এখন জন্মগ্রহণ করে মানুষ অন্যের মাধ্যমে করে, নিজে করতে পারে না, এই জন্য এটা সবসময় প্যাসিভ হয়, ওয়াজ বর্ন হয়, অন্যের মাধ্যমে হয় এবং এককভাবে করে, তাই প্যাসিভ ভয়েসের বসে এবং ওয়াজ বর্ন ওয়াজ ভি3 বসে। এখন এই শব্দটা সবসময় গ্যাপ মাঝখানে বসে, যেহেতু এটা বার মাঝখানে বসে। এখন মানুষ জন্মগ্রহণ কোথায় করে শুধু এতটুকু মনে রাখলেই তোমার হবে। মানুষ জন্মগ্রহণ করে দেশে, বিদেশে, গ্রামে, সমাজে, পরিবারে, উঁচু পরিবারে, নিচু পরিবারে, ধনী পরিবারে, গরিব পরিবারে, অভিজাত পরিবারে, সোনার চামচ নিয়ে, রূপার চামচ নিয়ে, তারিখে, সালে, মাসে, দিনে, সময়ে, এইসবভাবে মানুষ জন্মগ্রহণ করে। তাহলে কি কি বললাম খেয়াল করো। উঁচু পরিবারে, নিচু পরিবারে, ধনী পরিবারে, অভিজাত পরিবারে, সোনার চামচ নিয়ে, রূপার চামচ নিয়ে, সালে, দিনে, তারিখে, মাসে, মিনিটে, দেশে, বিদেশে, এইসব জায়গায় মানুষ জন্মগ্রহণ করায়। আর এগুলা যদি আমরা পাই কোনো একটা অংশে, তখনই আমাদের বিবন বা ওয়াজ বন বসাই দিব। সাধারণত ওয়াজ বনটাই আমরা বসাবো। এটা হচ্ছে মেইন, এটা বসবে গ্যাপের কোথায়? গ্যাপের মাঝে বসবে। তাহলে আমরা এখানে যে শূন্যস্থান পূরণ করব, একটু তাকাও। একটু আগে বলছিলাম টেনিসন ওয়াজ এ গ্রেট ভিক্টোরিয়ান পোয়েট, হি ড্যাশ ইন ইংল্যান্ড। তাহলে ইংল্যান্ডে তার কি হবে? জন্মগ্রহণ হবে। তাহলে এই যে গ্যাপটা আমরা পাইলাম ডি নম্বরে, পাশের ডি, তাহলে এখানে হবে আমাদের ওয়াজ বর্ন। তাহলে দেখো গতকাল আমরা পড়ছিলাম মাঝে শূন্যস্থান বি1 এবং দেন যদি থাকে তাহলে উড রেদার। এই যে বি1 আমরা পেলাম আর এই যে দেন পেলাম, তাহলে এখানে আমাদের গ্যাপে হবে উড রেদার। আচ্ছা, এইবার দেখো প্রথমে শূন্যস্থান সিঙ্গুলার ভার্ব। প্রশ্ন হচ্ছে সিঙ্গুলার ভার্বের সঙ্গে দেয়ারও বসে, ইটও বসে। এখন ফিশ আছে বুঝালে হবে দেয়ার, ফিশ নাই তাহলে হবে দেয়ার। তো দেখো নো ফিশ হিয়ার, এখানে কোনো মাছ নেই। তা মাছ নেই মানে কি? আছে বা ছিল বা না অর্থে দেয়ার ব্যবহার হয়। তাহলে আমাদের এখানে শব্দটা বলবে দেয়ার। দেয়ার ইজ নো ফিশ হিয়ার, ইটস এ সুইমিং পুল, এটা একটা সুইমিং পুল, এখানে কোনো মাছ নেই। তাহলে দেয়ার হচ্ছে এই গ্যাপে, এখানে শূন্যস্থান বিয়ন দেখলাম তাই বসালাম উড রেদার। এখানে ইন ইংল্যান্ড এই স্থান থেকে আমি বসালাম ওয়াজ বর্ন। এবার আসি আমি সিটিজেন, পারফর্ম, একজন ভালো নাগরিককে, পারফর্ম মানে সম্পাদন করা বা কার্যে পরিণত করা। এ লট অফ থিংস, অনেকগুলো কাজ করতে হয়, এটা একটা ভালো নাগরিকের বাধ্যতামূলক কাজ। যেহেতু ভালো নাগরিকের বাধ্যতা বোঝাইছে তাই আমরা এখানে লিখবো হ্যাজ টু। কেন? দেখো এখানে শূন্যস্থান পরে একটা বি1 আছে, তাহলে হ্যাজ টু বসার জন্য বা হ্যাভ টু বসার জন্য একটা শূন্যস্থানের পরে বি1 থাকা জরুরি। এখানে সেই বি1 আছে পারফর্ম, তাহলে আমাদের এখানে হ্যাজ টু বসবে। তাহলে প্রথম গ্যাপটা হলো এই নম্বরে হ্যাজ টু, বি নম্বরে হচ্ছে দেয়ার,
সি নম্বরে হচ্ছে উড রেদার, আর ডি নম্বরে হচ্ছে ইন ইংল্যান্ড, যেহেতু ইন ইংল্যান্ড বোঝাচ্ছে তাই হবে ওয়াজ বর্ন। এটা হচ্ছে আমাদের 5 নম্বরের গ্যাপ। এবার আমরা আসি 6 নম্বরের একটা গ্যাপ নিয়ে। দেখো এখানে আছে হোয়াট ডাজ লুক লাইক, কি লাগবে কেমন দেখায়। উড ইউ মাইন্ড এর অর্থ কিছু মনে না করলে, এটাও প্রথমে বসে গ্যাপ। হোয়াট ডাজ লুক লাইক এটা বসে প্রথমে গ্যাপ, কিন্তু উড ইউ মাইন্ড বসানোর জন্য শর্ত আছে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে আর শেষে প্রশ্নটা থাকবে। অ্যাজ ইফ এর অর্থ আছে যেন মাঝে বসবে, কি হবে এটা প্রথমাংশে বিয়ন থাকলে হবে বি2, বি2 থাকলে হবে হ্যাড বি3। অ্যাজ সুন অ্যাজ অর্থ হচ্ছে মাত্রই, তাহলে এটার প্রথমাংশে বি1 পরের অংশ বি1, প্রথমাংশে বি2 পরের অংশ বি2, অ্যাজ সুন অ্যাজ। তাহলে এটা দেখে আমরা বসাবো। তাহলে দেখো ই নম্বরে যদি তাকাই আমি, ই নম্বরে একটা শূন্যস্থান আছে, দুটা শূন্যস্থান এবং শেষে প্রশ্নবোধক চিহ্ন। এই যে ই নম্বরে দেখো ই, প্রথমে গ্যাপ, শেষে গ্যাপ এবং প্রশ্নবোধক চিহ্ন, আর মাঝখানে আছে আর্ট, পৃথিবী দেখতে কেমন দেখায়, তাহলে হবে হোয়াট ডাজ লুক লাইক, এখানে দুইটা গ্যাপ। তুমি যদি ডি নম্বরের দিকে তাকাও, ডি নম্বরে দেখো এখানে ডি নম্বর আমাদের বসতেছে না, এদিকে এরপরের দিকে যদি তাকাই আমরা, জি নম্বর দিকে তাকাও, প্রথম অংশে আছে বি2 প্রিটেন্ডেন্ট, এবার মাঝে আছে শূন্যস্থান, পরে আছে হ্যাড বি3, বি2 থাকলে এবং পরের অংশে হ্যাড বি3 থাকলে হবে কি অ্যাজ ইফ, তাহলে জিতে বসতেছে আমাদের অ্যাজ ইফ। তাহলে আমরা দুটা বসালাম, হোয়াট ডাজ লুক লাইক এবং অ্যাজ ইফ। এবার আমাদের লাগবে হলো উড ইউ মাইন্ড, এটা আমাদের আছে কিনা সেটা দেখতে হবে। আচ্ছা দেখো তাহলে এখানে হবে উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দি স্কাই, আই থিঙ্ক ইউ উইল এনজয় লট। তাহলে ডি নম্বর হবে শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং ইন দি স্কাই শেষে প্রশ্নবোধক আছে, তাহলে উড ইউ মাইন্ড হবে ডি নম্বরে, উড ইউ মাইন্ড ফ্লাইং ইন দি স্কাই, তাহলে ডি নম্বর হবে উড ইউ মাইন্ড। অ্যাজ ইফ, এবার আসে আমাদের অ্যাজ সুন অ্যাজ, অ্যাজ সুন অ্যাজ দুই সাইডে একই টেন্স লাগতে হবে, না হলে বসবে না। তাহলে কোনটা আমাদের খেয়াল করতে হবে, দেখো এফ নম্বরে দি ক্লাস হলো সাবজেক্ট, স্টার্টেড হচ্ছে ভার্ব, পরে দেখো আই হচ্ছে সাবজেক্ট, রিস্ট হচ্ছে ভার্ব, তাহলে স্টার্টেড ভার্বটা হচ্ছে বি2 এবং এই রিস্ট শব্দটা ভার্ব হচ্ছে বি2, তাহলে বি2 এবং বি2 একই টেন্স থাকলে হবে অ্যাজ সুন অ্যাজ, তাহলে এফ নাম্বার হবে আমাদের এস সুন অ্যাজ। এবার যদি আমরা একটু তাকাই, এখানে 2 নম্বরটা আমরা কাজ করব। দেখো এখানে লেখা আছে হাউ টু মানে কিভাবে, লেট অ্যালোন বাবা জানা এমন বা চিন্তা করা জানা এমন, এবং হ্যাড টু বাধ্যতামূলক বোঝাতে আমাদের হ্যাড টু বসবে, ওয়াজ বর্ন মানে জন্মগ্রহণ করা, তাহলে এইগুলো আমাদের এখানে বসাতে হবে। দেখো এখানে বি নম্বরে আমি দেখতে পেলাম প্রথমেই 1960 সাল 1960, তাহলে এইখানে জন্মগ্রহণ করা হবে, তাহলে এখানে হবে ওয়াজ বর্ন, তাহলে আমি বি নম্বরে বসে দেব ওয়াজ বর্ন। এবার দেখো এ নম্বরে লেট দি চাইল্ড ক্যান নট ওয়াক, ছেলেটি হাঁটতে পারে না, তাহলে যে হাঁটতেই পারে না তার নিয়ে দৌড়ানোর কথা ভাবা যায়? কখনই ভাবা যায় না। সে আগে হাঁটবে, হাঁটা শিখবে, তারপরে দৌড়াবে। যে হাঁটতেই পারে না সে দৌড়াতে পারবে না, তাহলে এখানে হবে লেট অ্যালোন, ভাবা যায় না। শিশুটি হাঁটতে পারে না, দৌড়ানোর কথা তো ভাবাই যায় না, তাহলে লেট অ্যালোন হবে এ নম্বরে। এবার আমরা আসি, দেখো দি চিলড্রেন ডু নট নো, শিশুরা জানে না, কি জানে না? সাঁতার কাটতে, সাঁতার কাটা শিখতে হয়, এই জন্য হাউ টু, এবং হাউ টুর পরে যেই শব্দ বসবে সেটা বিয়ন বসবে প্রেজেন্ট ফর্ম, এই যে সুইম প্রেজেন্ট ফর্ম, তাহলে কি হবে এখানে, তাহলে এখানে হবে হাউ টু, দি চিলড্রেন ডু নট নো হাউ টু সুইম ইন দি ওয়াটার, শিশুরা জানে না কিভাবে পানিতে সাঁতার কাটতে হয়। এবার আমাদের আছে প্যারেন্টস ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন, তাহলে শিশুদেরকে বড় করতে পিতামাতারা অনেক কষ্ট করেন, তাহলে কষ্ট করতে হতো, তাদের বাধ্যতামূলক কষ্ট অবশ্যই করতে হয়েছিল, এই জন্য আমাদের এখানে হ্যাড টু, যেহেতু তারা আগে করছেন অতীতে তাই হচ্ছে হ্যাড, অতীতের কাজ বুঝাইলে হবে হ্যাড। তাহলে দি প্যারেন্টস হ্যাড টু ওয়ার্ক হার্ড টু টেক কেয়ার অফ দ্য চিলড্রেন, শিশুদেরকে অনেক কষ্ট করতে হয় তাদের ছেলেমেয়েদেরকে লালন পালন করার জন্য। তোমরা এতটুকু কি বুঝতে পারছো? জি স্যার, বুঝছি এগুলো। এগুলো বুঝতে পারছো। এখন আমরা ফুল 10টা নিয়ে, এটা হলো ভাগে ভাগে ছিল, আমরা 10টা নিয়ে আরেকটা প্র্যাকটিস করব।
আমরা একটু পিছনে যাই। তোমরা কি এই পেজটা দেখতে পাচ্ছ? এই যে এই পেজটা কি দেখা যায়? যে পেজটা আমি ওপেন করছি, জি স্যার। এই যে ময়মনসিংহ বোর্ড, আমি একটু বড় করি, ময়মনসিংহ বোর্ড 2023, এই লেখাটা কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু বোর্ডের কোশ্চেন প্র্যাকটিস করব, তাহলে তোমাদের কাছে ক্লিয়ার হবে। হ্যাঁ, বোর্ডের কোশ্চেন আমরা প্র্যাকটিস করি। কোনটা করবো? যশোর বোর্ড। আচ্ছা, তাহলে দেখো আমরা লেখা কি একটু বড় করতে হবে নাকি দেখতে পাও? একদম একটু বলো। ইয়েস এনাফ। আচ্ছা, এখানে দেখো আমরা খুব দ্রুত কাজ করতে হবে। এই যে 5 মার্কের আনসারটা তোমরা 3 মিনিটে দেওয়ার চেষ্টা করবা। এইভাবে প্র্যাকটিস করে পরীক্ষার হলে ঢুকতে হবে। এটা 5 মার্ক 5ই পেতে হবে এবং সময় বেশি ব্যয় করা যাবে না। তাহলে দেখো আমরা কিভাবে করি, ধীরে ধীরে দ্রুত হয়ে যাবে তোমাদের, সমস্যা নাই। এখানে দেখো, এই যে এইখানে এই যে আমি বি নম্বরের দিকে তাকাই, দেখো একটা সাল লেখা আছে, তাই না? এটা রাজশাহী বোর্ড 23 করতেছি আমি এখন, রাজশাহী বোর্ড 23 সাল, এই যে এটা করতেছি। দেখো এখানে বি নম্বরে আছে ইংল্যান্ড, তাহলে আমি এখানে অবশ্যই কি বসে দিব? ওয়াজ বন বসে দিব। এরপর দেখো আমি জি নম্বর দিকে তাকাই, অনেস্টি, এখানে একটা প্রথমে শূন্যস্থান আছে আর শেষে প্রশ্নবোধক আছে। এটা আবার যে নম্বর দিকে তাকাও, প্রথমে শূন্যস্থান আর শেষে প্রশ্নবোধক চিহ্ন আছে। তাহলে আমরা এই দুটো কম্পেয়ার করব, জি নাম্বার আর জে নাম্বার। জি নাম্বার দেখা আছে, দেখে এলিফ্যান্ট লেখা আছে, তো এলিফ্যান্ট মানে হাতি কেমন দেখায়, আর আর জি নাম্বার লেখা আছে অনেস্টি মানে সততা, সততা হচ্ছে কেমন। তাহলে জি নাম্বার হবে আমাদের কি হবে? হর্স লাইক, এটা হচ্ছে জি নাম্বার দিকে হবে আমাদের। আর যদি আমি যে নাম্বারে বলি তো হোয়াট ডাস লুক লাইক, তাহলে যে নম্বরের উত্তর হচ্ছে আমাদের হোয়াট ডাস লুক লাইক, আর জি নম্বরে হচ্ছে হোয়াট অনেস্টি লাইক। তাহলে জি এবং জে দ্রুত বসাইলাম ইন্টারগেটিভ দেখে, এই তাহলে আমাদের 3টা হয়ে গেল। এবং তোমরা যে কটা হয় সেটা দাগ দিবা। কি কি দাগ দিবা? যে নম্বর দাগ দিবা, জি নম্বর দাগ দিবা, আর বসাইছি আমরা বি নম্বর, একটা করবা একটা দাগ দিবা, তাহলে তোমার উত্তর লিখতে সুবিধা হবে। এবার দেখো ডি এবং ই, এই দুটো আমরা করব। ডি এবং ই দেখো প্রথমে শূন্যস্থান, দুইটাই প্রথমে শূন্যস্থান। তো প্রথমে শূন্যস্থানের জন্য আমাদের সাধারণত থাকে ইট এবং দেয়ার। কি থাকে? ইট এবং দেয়ার। এখন দেখো ফ্লো, তাহলে দেখো এখানে লেখে ফ্লোস এ রিভার বিসাইড আওয়ার ভিলেজ, আমাদের গ্রামের পাশে কি আছে? নদী বহমান আছে। এই আছে বোঝানোর কারণে আমাদের এইখানে বসবে দেয়ার। আর ইট ইজ ডিফিকাল্ট টু রিগেইন লস্ট হেলথ, মানে হারানো স্বাস্থ্য ফিরে পাওয়া কষ্টকর। তাহলে ইট ইজ ডিফিকাল্ট, তাহলে ডি নম্বর হবে ইট আর ই নম্বর হবে দেয়ার। এরপরে আমরা আসবো, তাহলে ডি গেল, ই গেল। এরপরে যদি তুমি তাকাও, আমাদের খুঁজে বের করতে হবে আমাদের যেগুলো ফলস। দেখো এখানে দি গার্ল ফল সিক, দে হ্যাড ফুডস, তাহলে এখানে আমাদের আছে কি কি সেটা খেয়াল করতে হবে। দি গার্ল ফল সিক, বালিকাটি অসুস্থ হলো, এখানে বি2, এখানে বি2। দে হ্যাড দি ফুড, দি ফুড, দি গার্ল ফল সিক অ্যাজ সুন অ্যাজ দে হ্যাড ফুডস, এই হ্যাড মানে এখানে খাওয়া, এই হ্যাডটাও বি2 আর ফল এটাও বি2, ফিল বি2 থাকলে অ্যাজ সুন অ্যাজ। তাহলে বালিকাটি অসুস্থ হলো যেই মাত্র তারা খাবারগুলো খেলো, খাবারগুলো ছিল দূষিত, তাহলে আই নম্বর হবে আমাদের অ্যাজ সুন অ্যাজ। আচ্ছা, এরপরে আমাদের আর কি শব্দ বাকি আছে? উড রেদার বসার জন্য আমাদের সাধারণত একটা শূন্যস্থানের পরে বি1 এবং দেন থাকা লাগবে, সেটা আমাদের বের করতে হবে। তাহলে এখন দেখো রিতা ইজ ইল, রিতা অসুস্থ, তাহলে এখানে শূন্যস্থানের পরে বি1, তাহলে এখানে বি1 থাকলে আমাদের হ্যাড বেটার বসাতে পারি,
অথবা উই গো টু হার সিক। তাহলে এখানে আমাদের অপশন থাকবে হ্যাজ টু অথবা হ্যাড বেটার, এই দুটার একটা বসাতে হবে। এখন হ্যাজ টু কখন একটু বাধ্যতামূলক বোঝাবে, তখন আমাদের হ্যাজ টু। তাহলে দেখো তো এইখানে এই নম্বর দিকে যদি আমরা একটু তাকাই, এখানে হচ্ছে টেক আপ, এটা হচ্ছে শূন্যস্থান নম্বরে B1, এবং শেষে দেখো এখানে একটা লেখা আছে দেন রূপা ড্যাশ টেক আপ দি প্রফেশন অফ টিচিং দেন বি এ নার্স। এই যে নার্স হচ্ছে প্রফেশন টিচিং নেওয়া ভালো। তাহলে এই যে এখানে আমরা দেন পেলাম, এই দেন থাকার কারণে আমাদের এই নম্বরে বসবে হ্যাড বেটার, না সরি উড রেদার। তাহলে এই নম্বরে বসবে আমাদের উড রেদার। এবার দেখো সি নাম্বার দিকে আমি তাকাই, সে হি ক্যানট টিচ এ হাই স্কুল, সেই হাই স্কুলে পড়াতে পারে না, ইউনিভার্সিটির কথা ভাবাই যায় না। তাহলে এখানে হবে আমাদের লেট অ্যালোন, সে হাই স্কুলই পারে না, ইউনিভার্সিটির কথা ভাবাই যায় না, তাহলে লেট অ্যালোন এখানে হবে। তাহলে আমাদের এ নম্বর, বি নম্বর, সি নম্বর, ডি এবং ই এগুলো হয়ে গেল। এবার আসছে আমাদের শাকিরা ইজ অ্যান এক্সামিনি, শাকিরা হচ্ছে পরীক্ষার্থী, তাহলে তাকে ভালো ফলাফল করতে অবশ্যই পড়তে হবে। এবং তাহলে কি হবে, এফ নম্বরে আমাদের হ্যাজ টু, তাহলে এফ নম্বরে যদি আমাদের হ্যাজ টু হয় তাহলে এইচ নম্বর হবে আমাদের হেড বেটার, কারণ এইচ এফ নম্বরে শূন্যস্থানের পরে B1, আবার এইচ নম্বরও শূন্যস্থানের পরে B1। এখন প্রশ্ন হচ্ছে এই যে রীতা অসুস্থ, আমাদের তাকে দেখাটা ভালো, না গেলে সমস্যা নাই, কিন্তু যিনি পরীক্ষার্থী তাকে অবশ্যই পড়তে হবে ভালো করার জন্য। তাহলে সেক্ষেত্রে এফ নম্বরে হবে আমাদের হ্যাজ টু, আর এইচ নম্বরে আমাদের হেড বেটার। তাহলে আমাদের সবগুলো হয়েছে কিনা দেখো, এ নম্বর বসেছি উড রেদার, বি নম্বরে হচ্ছে ওয়াজ বর্ন, সি নম্বরে লেট অ্যালোন, ডি নম্বরে ইট, এফ নম্বর হচ্ছে আমাদের দেয়ার, না ই নম্বরে দেয়ার, এফ নম্বর হচ্ছে আমাদের হ্যাজ টু, জি নম্বরে হচ্ছে হট লাইক, এইচ নম্বর হবে আমাদের হেড বেটার, আই নম্বর হচ্ছে কি আমাদের আই নম্বর আমরা কি বসালাম অ্যাজ সুন অ্যাজ, আর যে নম্বর হবে হোয়াট ডাজ লুক লাইক। এই হচ্ছে আমাদের এটা। তোমরা কি এটা বুঝতে পারছো? এখানে কি কারো কোশ্চেন আছে কি? স্যার জি নাম্বার আর জে নাম্বারটা একটু আবার রিপিট করেন। জি এবং জে, আচ্ছা জি নম্বর দিকে তাকাও, প্রথমে শূন্যস্থান শেষে প্রশ্নবোধক এবং দুইটা গ্যাপ। যে নম্বর দিকে তাকাও, দুইটা শূন্যস্থান এবং প্রথমে গ্যাপ শেষে প্রশ্নবোধক। তার মানে আমাদের কোশ্চেনও আছে হোয়াট ডাজ লুক লাইক, এখানেও দুইটা অংশ, আর হোয়াটস ইট লাইক এখানেও দুইটা অংশ। এখন দেখায় অর্থে আমরা হোয়াট ডাজ লুক লাইক ব্যবহার করব, আর সততা কখনো দেখা যায় না। সততা মানুষের কেমন হয়, তার সততা কেমন, তার আচরণ কেমন, তার লক্ষণগুলো কেমন, সেই অর্থে আসে অনেস্টি। তাহলে এখানে হবে আমাদের হোয়াটস অনেস্টি লাইক, আই থিঙ্ক টু বি এ নোবেল ভার্সো। সততা কেমন, আমি মনে করি এটি একটি মহৎ গুণ। তাহলে জি নম্বরে হবে কেমন অর্থে হোয়াটস অনেস্টি লাইক। তাহলে প্রথমে হবে হোয়াটস অনেস্টি, তারপর হবে লাইক, তার মানে জি নম্বর হবে কেমন। যেই নম্বরে হবে কি হাতি দেখতে কেমন দেখায়। তাহলে কেমন দেখায় যখন আমি বলবো, তাহলে কি দাঁড়ালে বলো তো, হাতির চেহারা বা বোঝানো হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে হবে হোয়াটস অ্যান এলিফ্যান্ট লুক লাইক, হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক। তো যে নম্বর হবে হোয়াট ডাজ অ্যান এলিফ্যান্ট লুক লাইক, কারণ এলিফ্যান্টটি দেখতে কেমন দেখায়। আই নেভার সিন ইট বিফোর, আমি এটা কখনো দেখি নাই। হাতি দেখতে কেমন দেখায়, আমি এটা কখনো দেখি নাই আগে। এই হচ্ছে লুক লাইকের ব্যবহার। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, এখন তোমরা খাতা কলম নিয়ে কি বসেছো নাকি এমনি শুধু বসেছো? না না স্যার, খাতা কলম নিয়ে আই। আচ্ছা, আছে খাতা কলম, সরি আছে। খাতা কলম প্রতিদিন নিয়ে বসবা, আমি বলার সঙ্গে সঙ্গে তোমরা কাজ করে ফেলবা। এখন এটা আমি তোমাদেরকে দিয়ে দেই, তোমরা স্ক্রিন দেখে কি করতে পারবা? হ্যাঁ স্যার, করা যাবে। আচ্ছা, তোমরা এটা করে ফেলো। করতে গিয়ে যে বাধাগুলো আসে আমাকে কোশ্চেন করো। তোমাদের টাইম হইলো 5 মিনিট। হ্যাঁ,
5 মিনিট পর আমি তোমাদেরকে ধরবো, হ্যাঁ? কে কোনটা সমস্যা থাকলে আমাকে বলবা, করতে গিয়ে কোশ্চেন করবা, ঠিক আছে? আমি একটু নিচে নামিয়ে দিলাম, মোবাইলের নিচের দিকে দেখো। আচ্ছা, উপরে বসে দিই, মাঝখানে নিয়ে আসছে। এবার দেখো, স্ক্রিন দেখে দেখে, খাতা কলম দেখে উত্তরটা লিখে ফেলো। স্যার ফুল স্ক্রিন করে দিলে ভালো হইতো। ফুল আরো স্ক্রিন একটু একবারে। বড় করে না? আচ্ছা, জি স্যার। দাঁড়াও। ফুল স্ক্রিন করলে আমি এটা আবার ভিডিও করতেছি, বুঝতে পারছো? স্ক্রিনটারে ভিডিও করতেছি, যারা দেখতে পারে না তারা যেন পরে দেখতে পারে, এই জন্য একটু কষ্ট হচ্ছে তোমাদের। ফুল স্ক্রিন করলে তোমরা একটু কষ্ট করে করো, কালকে ফুল স্ক্রিন দিয়ে দেবো, হ্যাঁ? আমি যে ভিডিও ফরম্যাট সাজাচ্ছি সেটা আবার একটু ইয়ে করা, ফিক্সড করা এরিয়া। স্যার 1 নাম্বারটা থেকে না করব? তোমরা 1 নাম্বার। এই যে কোনটা করবা, এটা হচ্ছে তোমাদের রাজশাহী বোর্ড 2023, হ্যাঁ? এটা করবা, হ্যাঁ? 1 নম্বর বলতে এই যে আমি যেটা নিয়ে আসছি, এই যে রূপাতে থেকে না, এটাই যেটা করবা। কর- হ্যাঁ, যেটা এখন করেছে সেটাই করো, তারপর আরেকটা করতে দিব, তখন আরো ক্লিয়ার হবে। নিচে উত্তর লেখা আছে, তোমরা উত্তর দিকে তাকাবে না, হুম? নিচে উত্তর লেখা আছে, উত্তর সারা করবা যেহেতু শিখতেছো। তোমরা মোবাইল দিয়ে যদি স্ক্রিন বেশি ছোট মনে হয়, এই যে একটু জুম করে নেবে, তোমাদের হাতের আঙ্গুল দিয়ে একটু জুম করে নাও, তাহলে আরো একটু ভালো ক্লিয়ার বুঝতে পারবা। যদি লেখা বুঝতে সমস্যা হয় একটু জুম করে নিও। আর তোমাদের মোবাইলের ভিতরে জুম করতে পারবা, তখন জুম করলে এটা একটু বড় হয়ে যাবে, হ্যাঁ?
স্যার আমি ডিআরই নাম্বারটা পারি নাই, তো ডিআরই নাম্বারটা একবার বলতেন। আচ্ছা আচ্ছা, অন্যরা করে নিক, আমি 2 মিনিট পরে বলি, হ্যাঁ। তো, আচ্ছা। অন্যরা করে নিক, তারপর ডিআরই বলে দিব। স্যার আমি করছি কিন্তু আমার এফ আর এইচ নাম্বারটা হয়নি। তোমার এফ আর এইচ হয়নি না? জি। এফ, আচ্ছা, এফ নাম্বার। আচ্ছা, তোমরা কি সবাই করছো নাকি আর একটু সময় লাগবে? স্যার বাকি আছে 4টা, এ এফ এইচ আই। আচ্ছা করো, সমস্যা নাই, করো, আমি আর একটু সময় নিয়ে করো। প্রথম তো একটু সময় লাগবে, পরে দেখবে যে খুব দ্রুত করতে পারবা, সমস্যা নেই। এই টপিকটা ইজি টপিক, 2 দিন প্র্যাকটিস করলে দেখবে যে সমস্যা নেই এবং ফুল মার্কসই পাওয়া যাবে। আমরা 6টা টপিক তো ধরছি, তার ভিতরে এটা সবচেয়ে ইজি আইটেম, পারা যাবে, সমস্যা নেই, করো, সময় নিয়ে করো। স্যার আমি আচ্ছা করছি, এফ আর এইচ নাম্বারটা বুঝি নাই। আচ্ছা, এবার আমরা আসি, হ্যাঁ, এফ আর এইচ নাম্বার নিয়ে। যার যার সমস্যা আমাকে বলবে, আমি এফ আর এইচ আগে দেখতেছি। দেখো, এফ, এফে কি আছে? শাকিরা ইজ অ্যান এক্সামিনি। এক্সামিনি মানে পরীক্ষার্থী, তোমাদের পরীক্ষার্থী বলো, সেটা হচ্ছে এক্সামিনি। শাকিরা হচ্ছে একজন পরীক্ষার্থী। শি ড্যাশ স্টাডি এ লট টু মেক এ গুড রেজাল্ট। ভালো ফলাফল করতে তাকে পড়তে হবে। একজন স্টুডেন্ট যদি ভালো ফলাফল করতে চায় তাকে অবশ্যই পড়তে হবে, পড়া ছাড়া তার বিকল্প নাই। তাহলে এই যে অবশ্যই করতে হবে, বাধ্যবাধকতা তার জন্য। তাহলে বাধ্যবাধকতা বোঝাতে আমরা কি ব্যবহার করি? হ্যাজ টু, হ্যাভ টু, হ্যাড টু। শাকিরা যেহেতু একজন, তাহলে এখানে হ্যাজ। এবার আসো আমরা এইচ নম্বরে, রিতা ইজ ইল, রিতা হয় অসুস্থ। আমরা গো টু সি হার, আমরা যদি তাকে দেখতে যাই এটা আমাদের জন্য ভালো, তাহলে ওর মন ভালো থাকবে, দ্রুত সুস্থ হয়ে উঠবে। এখন না গেলে যে সুস্থ হবে না এমন না, তাহলে এটা আমাদের জন্য বাধ্যতামূলক না, আর ও আমাকে জোরাজুরিও করে না, যেতেই হবে। তাহলে শি উইল বি হ্যাপি টু সি আস, সে খুশি হবে যদি আমাদেরকে দেখে। তাহলে দেখো, এটা রিতার জন্য, আমাদের জন্য বাধ্যতামূলক না, গেলে সে খুশি হবে। কিন্তু শাকিরার জন্য লেখাপড়া করা অবশ্যই বাধ্যতামূলক। এই জন্য শাকিরা, যে শি লিখছি আমরা এখানে, এইখানে হবে আমাদের হ্যাজ টু। আর এই যে উই, এইখানে হবে আমাদের হ্যাড বেটার।
তাহলে এই দুইটা অনেক সময় কনফিউজড হয়ে যায় যে কোনটা বাধ্যতামূলক, কোনটা অবশ্যই করতে হবে, আর কোনটা করা ভালো, একটু করা ভালো। সেক্ষেত্রে হবে হ্যাড বেটার, আর বাধ্যতামূলক বোঝাইলে হবে আমাদের হ্যাজ টু বা হ্যাভ টু বা হ্যাড টু। তাহলে এখানে হবে আমাদের হ্যাজ টু, আর এখানে হবে আমাদের হ্যাড বেটার। তুমি কি বুঝতে পারছো? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে কার কোনটা বলো তো? স্যার এ নাম্বার হচ্ছে উড রাদার, কিন্তু উড রাদার না বলছেন যে দেন থাকলে উড রাদার হবে, কিন্তু এখানে তো দেন নাই। এই যে আছে দেখো, ও রূপা টেক আপ, টেক আপের পরে থাকতে পারতো দেন, কিন্তু দেনটা লেখছে শেষে গিয়ে দেখো বি এ নার্স। তোমার একটু জুম করে দেখো, বি এ নার্স, দেন বি এ নার্স, টিচিং দেন, এই যে দেন আছে এখানে, এই যে আমার এখানে মাউসটার এখানে দেখো, দিকে থাকবে। পাশে থাকতে পারে, দূরও থাকতে পারে, হ্যাঁ। জি তাহলে স্যার, ওকে। রূপা, এই যে উড রেদার, এই যে এখানে হবে উড রেদার, আর এই যে টেক আপ দি প্রফেশন অফ টিচিং, রূপা বরং কি নিবে, শিক্ষকতা পেশা নিবে, দেন বি এ নার্স, সেবিকা হওয়ার চেয়ে বরং সে কি নিবে, শিক্ষকতা পেশা নিবে। সি থিংস টিচিং ইজ এ নোবেল প্রফেশন, তার কারণ সে মনে করে শিক্ষকতা হচ্ছে একটি মহান পেশা। বুঝতে পারছো? দেন আছে জি স্যার। আমাদের টিচিং এর পরে লেখা। কারো কোনো কোশ্চেন আছে কি? স্যার কোশ্চেন আইনা। আই নাম্বার। হ্যাঁ। দেখো এখানে ফিল সিক, এই ফিল শব্দটা হচ্ছে আমাদের বি টু, দি গার্লস ফিল সিক, এটা হচ্ছে আমাদের বি টু। এখন দে হ্যাড ফুড, এই হ্যাড মানে খাওয়া, বালিকারা, দি গার্লস ফিল সিক, অসুস্থ হয়ে পড়লো, অ্যাজ সুন অ্যাজ, যেই মাত্র, দে হ্যাড ফুড, যেই মাত্র তারা খাবার খেলো, খাবার খাওয়া মাত্রই বালিকারা অসুস্থ হয়ে গেলো। তো দুই সাইডে আমাদের বি টু বি টু, আর বি টু বি টু থাকলে হবে অ্যাজ সুন অ্যাজ, এটা মাঝে গ্যাপ পড়ছে আমাদের এখানে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর কারো কোশ্চেন? আচ্ছা, কোশ্চেন নাই মনে হচ্ছে। এখন তোমাদের ব্যাপারে কিছু পরামর্শ আছে, হ্যাঁ। যেহেতু আমরা ক্লাসটা নিয়েছি, তোমরা কি আজকে ওয়েবসাইট দিয়ে জয়েন করছো নাকি হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন করছো? স্যার স্যার হোয়াটসঅ্যাপ থেকে। হোয়াটসঅ্যাপ আচ্ছা, থেকে। যারা হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন করছো, হোয়াটসঅ্যাপ দিয়ে জয়েন করলে ক্লাস হবে, কিন্তু ক্লাসে আমরা পরীক্ষা নিব, কোশ্চেন দিব, হ্যাঁ, এবং অ্যাসাইনমেন্ট দিব, সবগুলো কাজ হবে। এবং তুমি যে অ্যাটেন্ডেন্স আছো কি না আছে, হোয়াটসঅ্যাপ দিয়ে অংশগ্রহণ করলে সেটা বোঝা যাবে না, ওয়েবসাইট দিয়ে অংশগ্রহণ করলে সেটা বোঝা যাবে। তাহলে ওয়েবসাইট দিয়ে তুমি কিভাবে অংশগ্রহণ করবে? ওয়েবসাইট দিয়ে অংশগ্রহণ করার জন্য প্রথমে তুমি লগ ইন করবে, লগ ইন করার পর তোমার মাই কোর্সে জয়েন করবে, তোমার কোর্সের এখানে লাইভ ক্লাস আছে, সেখানে ক্লিক করবা। ক্লিক করার পরে যে ক্লাসটা শেষ হয় সেটা না, উপরে যে ক্লাসটা আছে, ক্লাসের তারিখ দেখবা, টাইম দেখবা, দেখে ওইখানে ক্লিক করলে, ওইখানের মাধ্যমে জয়েন করলে তুমি যে ক্লাসে অ্যাটেন্ড করছো সেটা প্রমাণ থাকবে, আর হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন করলে সেটা প্রমাণ থাকে না। বুঝতে পারছো কি বললাম? এবং তোমার পরীক্ষার 50% মার্কস নির্ভর করবে, মানে আমরা এখানে পরীক্ষা নিব, ক্লাসে অ্যাটেন্ড করলে 50% মার্কস তুমি অটো পাইবা। মানে ক্লাসে সবগুলা, মনে করো 50টা ক্লাসে 50 দিনই তুমি অংশগ্রহণ করছো, অথবা 20টা ক্লাসে তুমি 20টাই অংশগ্রহণ করছো, তার মানে এখানে 100 মার্কের পরীক্ষা হলে 50 মার্ক তুমি পেয়ে গেলা। মানে ক্লাস উপস্থিতির জন্য 50% মার্কস, কারণ আমাদের এখানে পড়ার অধিকাংশ ক্লাসে হয়ে যাবে, তারপর অল্প কিছু বাসায় প্র্যাকটিস করলে তোমরা ভালো করতে পারবে। বুঝতে পারছো কি বললাম? তো তোমরা পরবর্তী দিন থেকে অ্যাটেন্ড করবা হচ্ছে এর মাধ্যমে, ওয়েবসাইটের মাধ্যমে। এবার রেকর্ডিং ক্লাসে কিভাবে অ্যাটেন্ড করবা? রেকর্ডিং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য এটাও বেশি কোনো কঠিন কাজ না, আমি দেখাচ্ছি। প্রথমে রেকর্ডিং ক্লাসে অ্যাটেন্ড করার জন্য তোমরা icollege.live লিখবা, একইভাবে লগ ইন করতে হবে। icollege.live লেখার পরে তুমি কি করবা, লগ ইন করবা। এই লগ ইনে ক্লিক করবা। লগ ইন করার পরে তোমার পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করবা। পাসওয়ার্ড এবং মোবাইল নম্বর দিয়ে লগ ইন করার পরে তুমি তোমার মাই কোর্সে অ্যাটেন্ড করবো। মাই কোর্সটা হচ্ছে তোমার মোবাইলে থাকবে নিচের দিকে, আর কম্পিউটারে থাকবে উপরের দিকেই।
তুমি লাইভ ক্লাসে অ্যাটেন্ড করবা। লাইভ ক্লাসটা হচ্ছে লাইভ ক্লাসের জন্য, আর রেকর্ডিং ক্লাসের জন্য রেকর্ডিং ক্লাসে অন করবা। রেকর্ডিং ক্লাসে তুমি কোথায় পাবে? 2 নম্বর ক্লাসে আজকে 4 তারিখ, এই যে 4 মার্চ 4 ডিসেম্বর, এখানে স্টাডি প্ল্যানে ক্লিক করবা। স্টাডি প্ল্যানে ক্লিক করলে লাইভ ক্লাস এখানে কোর্স দেখাবে। এটা আমি যখন আপডেট দিব তখন তুমি পাবে, এর আগে পাবে না। কিন্তু আগের ক্লাসটা তুমি পাবে। তো আগের ক্লাসটা হয়েছিল আমাদের 1 তারিখে। 1 তারিখে এই যেখানে দেখা আছে লাইভ ক্লাস, এইখানে আছে রেকর্ডিং ক্লাস, ক্লাস রেকর্ডিং। এখানে ক্লিক করলেই তুমি তোমার ক্লাসটা দেখতে পাবে। আমাদের যে টপিকগুলো দরকার ইংলিশে আমাদের সেকেন্ড পেপারের জন্য, বুঝতে পারছো? তার মানে তোমরা এখন থেকে ওয়েবসাইটের মাধ্যমেই ক্লাসে জয়েন করবে, কেননা এখানে এই যে অ্যাবসেন্ট প্রেজেন্ট আমরা কাউন্ট করব ওয়েবসাইটের মাধ্যমে জয়েন করার মাধ্যমে। তো সেক্ষেত্রে তোমরা লগ ইন করেই অ্যাটেন্ড করবা। লগ ইন করে সবাই ওয়েবসাইটের মাধ্যমে অ্যাটেন্ড করবা। যদি বাই চান্স সমস্যা হয় তখন নাহলে তুমি হোয়াটসঅ্যাপের মাধ্যমে জয়েন করবা, সমস্যা নাই। আর আমরা কোর্সের ভিতরে যে কাজগুলো দিব, কিছু কাজ থাকবে তোমাদের, অ্যাসাইনমেন্ট থাকবে বা কাজগুলো আমাদের এই যে ক্লাসে, যে এক্সাম লাইভ ক্লাস, এখানে থাকবে অনেক কিছু, বিভিন্ন জিনিস থাকবে, তোমরা পরবর্তী সময় পাবে আর কি। বা যে পড়াগুলো আমি দিব সেগুলো তোমরা দেখতে পাইবা। আজ তাহলে আগামী দিন তোমরা যে হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে জমা দিবা। তার আগে আমি আজকে এখানে দেখাচ্ছি কোথায় যেন ক্লাসটা, আচ্ছা এইখানে তোমরা পরের দিনে তোমাদের 2023 সালের কোশ্চেন মনে সবার কাছে আছে। তোমরা সিলেট বোর্ড এবং দিনাজপুর বোর্ড এই দুইটা প্র্যাকটিস করবা বাসায়। কোন কোন বোর্ড বলো তো? সিলেট বোর্ড আর হ্যাঁ, বোর্ড সিলেট স্যার। বোর্ড এবং দিনাজপুর বোর্ড দুইটা দিব। আরো কি দিব? আচ্ছা, দুইটা তিনটাই দিই। সিলেট বোর্ড 23 সালের সিলেট বোর্ড, দিনাজপুর বোর্ড এবং ময়মনসিংহ বোর্ড, এই তিনটা প্র্যাকটিস করবা বাসা, হ্যাঁ? করে উত্তরও মিলাবে, যেগুলো বুঝবে না সেগুলো আমাকে কোশ্চেন করবা। বুঝতে পারছো কি বললাম? সিলেট Okay, বোর্ড, ভাই স্ক্রিনশট। হ্যাঁ, তোমাদের কাছে মনে হয় কোশ্চেন আছে, তাহলে আমার কোশ্চেন আর দেওয়া লাগবে না, হ্যাঁ? তোমরা ওগুলা প্র্যাকটিস করে নিবে, আর যেগুলা বাদে আমাকে কোশ্চেন করবা, ঠিক আছে? ওকে তাহলে স্যার। আমাদের এই চ্যাপ্টারটা মূলত এখন প্র্যাকটিস, 2 দিন প্র্যাকটিস করলে হয়ে যাবে। আমাদের রুল সব শেষ, তারপর যদি আসে আমরা আলোচনা করে নিব, কিন্তু মেইনলি রুল শেষ। আর তোমরা এই রুলগুলো আমি ওয়েবসাইটে তোমরা দেখো, না পাইলে আজকে আগামী দিনের জন্য হোয়াটসঅ্যাপে দিয়ে দেবো। সবগুলো রুল একত্রে সাজানো আছে, ওই ফাইলটা দিয়ে দিব, ফাইলটা দেখে তোমরা একটু প্র্যাকটিস করবা, হ্যাঁ? আর যদি এই খাতায় লিখে রাখো তাহলে মনে হয় ফাইল দেওয়া লাগবে না, না থাকলে আর কি তোমরা নিতে পারবা। তো মেইনলি তোমরা আগে প্র্যাকটিস করো, হ্যাঁ? প্র্যাকটিস করার পরে যেগুলো বাদে সেগুলো আমরা আবার ডিসকাস করে সমাধান করব। ঠিক আছে, থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।